ছোটবেলা থেকে একটি কথা শুনে আমরা বড় হয়েছি, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু আসলে কি গাড়ি চড়া বা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সঙ্গে উচ্চশিক্ষার সম্পর্ক আছে? চলুন এই প্রশ্নের একটি সন্তোষজনক উত্তর খোঁজা যাক। স্কুল কলেজে শিক্ষা লাভের পর ছেলেমেয়েরা কেন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে? আমরা মুখস্থ বলিয়ারে বলতে পারি জ্ঞান অর্জনের জন্য, কিন্তু প্রকৃত উত্তর হচ্ছে সার্টিফিকেট নিয়ে ভালো একটি চাকরি করার জন্য। আমাদের দেশে বেশিরভাগ মানুষের পক্ষে লাখ লাখ টাকা দিয়ে উচ্চশিক্ষা নেওয়া সম্ভব না বলে দেশে অনেক সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 53, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 109, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে 2250টি কলেজ, সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 37, বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে 72, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 7। কিন্তু এত সংখ্যক উচ্চশিক্ষিতের কর্মসংস্থান ব্যবস্থা করতে আমরা কতটা সফল? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপে দেখা গেছে দেশে শিক্ষিত মানুষের মধ্যেই বেকারের হার বেশি। ওয়ার্ল্ড ব্যাংকেরও যে অবজারভেশন, সেখানে আসলে বাংলাদেশে এখন বিশেষ করে যারা শিক্ষিত তাদের কিন্তু চাকুরি পাওয়ার যে সম্ভাবনা সেটাও একে তো বয়সের সীমাবদ্ধতার কারণে আমি আর আশা নিয়ে বাঁচতে পারছি না যে আমার সামনে পড়াশোনা করব, করে কোনো একটা এটা হয়নি অন্যটা হবে, এরকমও হচ্ছে না। একাধিক পরীক্ষা, তার উপর হচ্ছে করাপশনের কারণে প্রশ্ন আউট হচ্ছে। বিভিন্ন কারণে আমি আসলে অনেক হতাশ হয়ে সুইসাইড করার অ্যাটেম্প্ট করেছিলাম। আসলে খুব বিষণ্ণ। আমি এখন ডাক্তারের সাথে কনসাল্ট করে ওষুধ নিচ্ছি। আমি আসলে ডিপ্রেশনের ওষুধ খেয়ে খেয়ে আসলে শুধু ঘুমোচ্ছি। যার বড় কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে অর্জিত জ্ঞান দিয়ে কাজে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা যাচ্ছে না। প্রতি বছর জনশক্তিতে যোগ হচ্ছে প্রায় 20 লাখ মানুষ এবং প্রতিনিয়ত এর সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপ থেকে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনভুক্ত কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 66% বেকার থাকছেন, আর 21% শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরি পান। মাত্র 7% শিক্ষার্থী এখনো অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর বা কারিগরি শিক্ষা গ্রহণ করছেন বা কোনো প্রশিক্ষণ নিচ্ছেন, আর মাত্র 3% স্ব-উদ্যোগে কিছু করছেন। দেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে ও উপযুক্ত কর্মসংস্থানের অভাবে প্রতি বছর শিক্ষার্থীদের একটি বড় অংশ বিদেশমুখী হচ্ছে। বিপুল জনগোষ্ঠীকে ন্যূনতম 5 বছর উচ্চশিক্ষা দিয়ে দিন শেষে কি লাভ হলো? তাদের অধিকাংশই হতাশায় নিমজ্জিত। উচ্চশিক্ষিত হওয়ার পারিবারিক ও সামাজিক চাপে চাইলেও তারা ছোট থেকে কোনো ব্যবসা শুরু করতে পারে না, চাইলেও পারে না কৃষিকাজ। তাদের অধিকাংশই পুঁজির অভাবে উদ্যোক্তাও হতে পারে না, আর যদিও কারো পুঁজি থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার অভাবে তাদের অধিকাংশই সফল হয় না। তার মানে কি? পুরো 17 বছরের শিক্ষা জীবনে তাদের যা শেখানো হলো তা তাদের কর্মজীবনে প্রত্যক্ষভাবে কোনো কাজেই লাগছে না। স্নাতকোত্তর শেষে আবার নতুন করে চাকরির প্রস্তুতি নিতে হয় শিক্ষার্থীদের, আবার সেই চাকরির পড়াশোনার সঙ্গেও বাস্তব কর্মক্ষেত্রের কোনো মিল নেই। আমাদের দেশে বেশিরভাগ শিক্ষার্থী এমন বিষয়ে গ্রাজুয়েশন করে যে বিষয়ের প্রতি তাদের বিন্দুমাত্র আগ্রহই নেই। এমন উচ্চশিক্ষা মানুষকে শুধু হতাশার দিকেই নিয়ে যেতে পারে। তাই এ পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এখন শুধুই সময়ের দাবি। এখন দেখি প্রথম বিশ্বের দেশগুলো উচ্চশিক্ষা বিষয়টিকে কিভাবে দেখে। আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণকারীর সংখ্যা প্রতি বছরই কমছে। এর কারণ অধিকাংশ প্রতিষ্ঠানে আবেদনের জন্য ডিগ্রির প্রয়োজনই পড়ে না, দক্ষ হয় বেশি প্রয়োজন। আমাদের দেশে 25 থেকে 26 বছরে যখন একজন উচ্চশিক্ষা শেষে চাকরির প্রস্তুতি নিতে শুরু করে, অপরদিকে উন্নত বিশ্বে 19 থেকে 20 বছর বয়সে তারা কর্মজীবনে প্রবেশ করে। অন্যদিকে জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের গবেষণা মতে জার্মানিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে 35.7% শিক্ষার্থী আছে, যেখানে পঞ্চম গ্রেডে থাকা অবস্থাতেই শিক্ষকরা শিক্ষার্থীদের তাদের দক্ষতা, মনোযোগ ও মেধার ভিত্তিতে 3 ভাগে ভাগ করে ফেলে। প্রথম ভাগের শিক্ষার্থী পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পায়, তারপর 3 বছর শিক্ষানবিশ শেষে চাকরি জীবনে প্রবেশ করে। দ্বিতীয় ভাগের শিক্ষার্থীকে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ার পরে একটি নির্দিষ্ট সেক্টরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে 2 থেকে 3 বছর কর্মমুখী শিক্ষা নিয়ে সেই প্রতিষ্ঠানে যোগদান করে। সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই শুধু পঞ্চম থেকে ত্রয়োদশ শ্রেণী অথবা 13তম শ্রেণী পর্যন্ত শিক্ষকের সুপারিশের ভিত্তিতে তাদের ইচ্ছানুযায়ী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে পারে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা সহ উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা অনেক ব্যয়বহুল, কিন্তু বাংলাদেশে ডাল ভাত খেয়ে যেভাবে মাস্টার্স পাস করা স্বাভাবিক ঘটনা, সেখানে সে সুযোগই নেই। সবাই আসলে এই অসুস্থ যে একটা ধারা, বিসিএস বা এই সরকারি জবের পিছনে যে অসুস্থ হতে 4-5 বছর লেগে থাকা, এদিকেই সবাই আছে। আচ্ছা, তার মানে কি আমাদের দেশে কি বিজ্ঞানী তৈরি হবে না? আমাদের দেশে কি বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ তৈরি জরুরি নয়? অবশ্যই জরুরি, কিন্তু প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করে তা সম্ভব নয়। বরং চলমান বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মান সম্পন্ন করতে হবে। সেগুলো সার্বিক মান উন্নয়ন করা, শিক্ষা ও গবেষণামুখী করা এবং বিরাজনীতিকরণ জরুরি। তখনই শুধু সেসব প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানী, গবেষক, বিশেষজ্ঞ তৈরি হবে। শুধু এসব করলেই হবে না, আরো পরিবর্তন করতে হবে আমাদের চিন্তা ভাবনা।
থ্রি ইডিয়টস মুভির সেই বিখ্যাত ডায়লগগুলো তো আশা করি আপনার মনেই আছে। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। यहाँ पे कोई नए आइडियाज की बात ही नहीं करता सर, इन्वेंशंस की बात ही नहीं करता। बात करते तो सिर्फ मार्क्स की या फिर यूएसए में नौकरी की। বর্তমানে আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে দিনরাত এক করে প্রায় সকল শিক্ষার্থী শুধু চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা করছি। এভাবে দেশে দিন দিন শিক্ষিতের হার বেড়েই চলেছে, পাশাপাশি তৈরি করছি বেকার অলস জাতি। পড়াশোনা শেষ করতে করতে 26 থেকে 27 বছর ব্যয় হয়ে যায়। এরপর শুরু হয় চাকরি যুদ্ধ। এতদিন যা পড়লাম তার কোনো কিছুই আমাদের চাকরির বাজারে টিকতে দেবে না। চাকরির জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে, কারণ শিক্ষা জীবনে অর্জন করা সনদের মূল্যায়ন কেউ করবে না বললেই চলে। তাহলে এই পড়াশোনার মূল উদ্দেশ্য কি? চাকরি? ডিজিটালের যুগে ফ্রিল্যান্সিং করে অনেকেই শুধু স্বাবলম্বী হচ্ছে না, বৈদেশিক মুদ্রা দেশে এনে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। কিন্তু এগুলোকে আমাদের সমাজ এখনো পুরোপুরি জীবিকা হিসেবে মেনে নেয়। এ কারণে তরুণ যুবকরা এর থেকে বিমুখ থাকতে চায়। নিজেদের কিছু করার যে চিন্তা, সেটা অঙ্কুরে নষ্ট হয়ে যায়। অন্যদিকে অনলাইন প্ল্যাটফর্ম ছাড়াও যেসব কাজের মাধ্যমে উদ্যোক্তা হওয়া যায়, সেগুলোকে সমাজ ছোট করে দেখে। যেমন কেউ যদি গবাদি পশু পাখির খামার করতে চায়, সে যদি শিক্ষিত হয় তাহলে তাকে এক প্রকার সমাজের সঙ্গে যুদ্ধ করেই তা করতে হয়। সে যে স্বাবলম্বী হচ্ছে, পরিবার ও দেশের বোঝা হয়ে থাকছে না, এটি কোনো বিষয় নয়। বিষয় হলো সে শিক্ষিত হয়েও কেন এসব কাজ করবে। আমি যদি এই জবটা করি, আমার পরিবার কি বলবে, আমার আশেপাশের বন্ধু বান্ধব কি বলবে, এই যে ভাবনাটা, বা তারা যে আসলে আমাকে নেগলেক্টও করবে, এই চিন্তা থেকেই আমরা সবাই আসলে এই অসুস্থ যে একটা ধারা, বিসিএস বা এই সরকারি জবের পিছনে যে অসুস্থ হতে 4-5 বছর লেগে থাকা, এদিকেই সবাই আছে। এমন মানসিকতার পরিবর্তন করা খুবই প্রয়োজনীয়। উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের উদ্যোক্তা হওয়া ছাড়া বিশ্বের রোল মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করার বিকল্প নেই। দেশের তরুণ সমাজকে তাই শক্তিতে রূপান্তর করতে হবে। তরুণদের উদ্যোক্তা হতে সরকারি বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। তারা অর্থের অভাবে যাতে পিছিয়ে না পড়ে, সেজন্য ঋণের ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা, আপনাদের কাছে শেষ একটি প্রশ্ন: উচ্চশিক্ষা কি আসলেই জরুরি? উত্তর হলো জরুরি, তবে সবার জন্য না। রাষ্ট্রের সব নাগরিক একটি ন্যূনতম বাধ্যতামূলক শিক্ষা লাভ করবে, সেটা হতে পারে স্কুল অথবা কলেজ লেভেল পর্যন্ত। এরপর প্রতিভা ও আগ্রহের ভিত্তিতে শিক্ষার্থীদের একটি অংশকে কারিগরি ও কর্মমুখী শিক্ষা প্রদান, একটি অংশকে দক্ষতা ও অভিজ্ঞতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে প্রশিক্ষণ প্রদান এবং একটি অংশকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করা দরকার। আর জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু সংখ্যক শিক্ষার্থী উচ্চতর শিক্ষার দিকে অগ্রসর হবে। এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সর্বোচ্চ সুফল আদায় করে দেশের প্রত্যেক মানুষকে মানব সম্পদে রূপান্তর করতে পারবো এবং একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ নির্মাণ করতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভবিষ্যতে এর থেকেও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।